শীতকাল পড়ে গেছে মানেই বাড়িতে এখন দুই কপির রাজত্ব চলবে, বাঁধাকপি আর ফুলকপি। কখনো মাছের ঝোলে ফুলকপি, তো কখনো ডিমের ঝোলে। আর বাঁধাকপির তো নানান রকমের রেসিপি হতেই আছে, কখনো ঘন্টতে, কখনো বা শিম আলু বেগুন দিয়ে বড়ির তরকারিতে। কিন্তু যদি সেই সমস্ত তরকারি খেতে খেতে মুখ মেরে যায়, তাহলে কিন্তু অবশ্যই বাঁধাকপির এই তরকারিটা বানিয়ে নিতেই পারো। আর আশা করছি না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইটা খাওয়ার পরে তোমাদের বাঁধাকপির অন্য তরকারি খেতে আর ভালোই লাগবে না। তখন মনে হবে মাঝে মাঝে এটাই বানাই। এই রান্নার ভিডিওটা আমি বেশ কিছুদিন আগেই দেখেছিলাম। তো দেখার পর থেকে ইচ্ছে করছিল যে এই রান্নাটা কবে করব বাড়িতে, ভালো একটু বাঁধাকপি আসুক। আজকের বাঁধাকপিটা ঠিকঠাকই ছিল, কিন্তু আর একটু জমাট বাঁধাকপি হলে না বেশ ভালো হতো, যেখানে পাতাগুলো একটার সাথে একটা প্রায় সেটে থাকে, এরকম বাঁধাকপিটা। আর এটা একটু ফাঁপা টাইপের ছিল, পাতাগুলো একটু ছাড়া ছাড়া টাইপের ছিল। তো সেটাকে আমি কোনো রকমভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করলাম। দেখতে একদম অ্যাকুরেট না হলেও খেতে কিন্তু ভাই অসাধারণ হয়েছিল, কারণ সবাই এটার গুণ করেছে বলতে কি, সবাই এটার নাম করেছে। তাই তো এইটার জন্য প্রথমে বাঁধাকপিটাকে দেখেছো পাতাগুলোকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তারপর টুথপিকের সাহায্যে মোটামুটি একটু চওড়া সাইজ করে সেটাকে গেঁথে নিতে হবে। আমি তো টুথপিক পাইনি, বাড়িতে ছিল না। তো মেয়ের আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে কিছু কাঠি ছিল, তো সেই কাঠিগুলোকে নিয়ে নিলাম। দেখলাম এগুলো তো আমার পরে অন্য রান্নার কাজেও লাগবে। সেটার মধ্যেই বাঁধাকপির পাতাগুলোকে এঁটে নিয়ে জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। একটুখানি ভাপিয়ে নিলেই দেখবে নরম হয়ে যাবে লবণ দিয়ে। আর এই তরকারিটার জন্য আমি একটা আলু কেটেছিলাম, আলুর খোসাগুলো মাঝখানে এসে গাছে দিয়ে গেলাম। তো সেটাও তোমাদের দেখালাম, কারণ এই সবজির খোসা গাছের জন্য ভীষণ উপকার, মানে একটা ন্যাচারাল সার বলতে পারো আর কি। এইগুলো পচে পচে যখন মাটির সাথে মিশবে, গাছেরই ভালো হয়। আর সাথে আলুটা কেটে নিলাম। এবার আলুটা হচ্ছে অপশনাল, আলুটা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, আলু ছাড়াও এটা ভালো লাগবে। আর এই দিকে দেখো এগুলো ফুটতে শুরু করেছে। এবার এটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে তো ধরো এটা ধরতে পারবো না। আর ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা এই কারণেই, এই বাঁধাকপির যে পাতাগুলো, মানে অবশ্য এখন বলে কি হবে, আমি দেখিয়ে দেবো আস্তে আস্তে। তো আমি বলেই দিই ব্যাটারটা কী দিয়ে বানিয়েছি। এটা ছিল বেসন, তার মধ্যে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, লবণ, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, খাবার সোডা দিইনি। আর চালের গুঁড়ো বাড়িতে ছিল না, তাই একটুখানি আতপ চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। বেশ ভালোই হয়েছিল জানো, দানা দানা। তো এইখানটায় ব্যাটারের মধ্যে আমি এগুলো বাঁধাকপির যে এগুলো বানিয়েছিলাম সেগুলোকে আমি চুবিয়ে নিচ্ছি। তো আমি বারেরটায় যেটা ভুল করলাম সেটা হচ্ছে আমি স্টিকগুলো, মানে মাঝখানে যে স্টিকগুলো সহ আমি চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম। এইবার সেইটার জন্য একটু কীরকম হয়ে গিয়েছিলো বলতে দেখো কীরকম ছাড়া হয়ে গেল। আর বাঁধাকপিটা তো তোমাদের আগেই বললাম যে জমাট বাঁধাকপি ছিল না, একটু ছাড়া ছাড়া ছিল, তাই মানে ফাঁপা বাঁধাকপি আর কি। তো পরেরগুলোতে আমি দেখলাম না, এটাকে আমি স্টিকগুলোকে বের করেই ধরে নিয়ে তারপরে একবারে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। তো সেরকমভাবে আমি দিতে লাগলাম, একটু চ্যাপটা হয়ে গেল। এইটা যদি জমাট বাঁধাকপি হতো না, বেশ লম্বা লম্বা টাইপের হতো, দেখতেও ভালো লাগতো। এটা যে খেতে খারাপ হয়েছে তা নয়, খেতে কিন্তু ভালো হয়েছে, কিন্তু দেখতে এরকম চ্যাপটা পকোড়া টাইপ হয়ে গেছে, তাই আমি এটার নাম পকোড়া কারি দিয়েছিলাম। এবার এগুলোকে একে একে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু অল্প আঁচে ভাজবো, না হলে ভিতর দিকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে পুড়ে যাবে, তখন চটপট নামিয়ে নিতে হবে, আরও পুড়ে যাবে না হলে। তাই আঁচ কমিয়ে অল্প আঁচেই ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে। বাড়িতে যখন আমি কোনো নতুন রেসিপি ট্রাই করি, তখন সবাই খুব এক্সাইটেড থাকে যে হ্যাঁ একটা নতুন কিছু হয়তো খেতে পাবে, না হলে এমন বাজে হয়ে যাবে সেটা ওর মুখে তোলার যোগ্য হবে না। তো এরকম খুব একটা যে সবসময় হয়েছে তা নয়, তবে হয়েছিল। একবার আমি বানিয়েছিলাম একটা রসগোল্লার কোপ্তাকারি ভিডিও দেখে, সত্যি বলছি ও মা, সেটা কেউ খায়নি গো। তাও একবার দুবার যারা মানে একটু খেয়েছিল তারা খায়নি, কারণ ওটা সত্যি ভালো হয়নি। তো দ্বিতীয়বার আমি আর ওটা কোনো দিন ট্রাই করিনি, ওটাও আমি ভিডিও দেখে বানিয়েছিলাম। হয়তো আমার রান্নার ঠিকঠাক ছিল না পদ্ধতি, তাই সেইটা আমি কোনোদিনও ভিডিওতে দেখা হয়নি। অবশ্য তখন আমি ব্লগ করতাম না, অনেক বছর আগেই বানিয়েছিলাম। তো এইদিকে দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এই পকোড়া ভাজতে ভাজতেই মেয়ে তো ভাত খেতে বসেছিল, স্কুলে যাবে, পরীক্ষা আছে ওর। তো ওকে একটা পকোড়া দিলাম যে খেয়ে দেখ তো কেমন হয়েছে। ও তো প্রথমেই ওর একটাই অভিব্যক্তি, মাম্মি ঝাল। তো যাই হোক, ঝাল টাল বাদ দিয়ে বল কেমন হয়েছে। তো বললো না মাম্মি বেশ ভালোই হয়েছে, ভালোই তো লাগছে, এটা তো এরকম করে খাওয়া যায়, কিন্তু এটা দিয়ে তুমি কী বানাবা, কী দেখেছো সেটা বলো তো। এবার আমি বলবো কী করে, আমি তো নামটাই গেছি ভুলে।
যে এটা রান্নাটার কী নাম ছিল, আমি তো আমার মতো নাম দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার পকোড়াগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার আলু ছাড়াও কিন্তু এটা হয়, আমি বারবার বলছি। এইবার এখানটায় আমি মশলা নিয়ে নিয়েছি, মশলাতে আমি দিয়েছিলাম একটু পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, একটুখানি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর যেহেতু বাড়িতে টমেটো ছিল না তাই টমেটোটা দিতে পারিনি, তবে টমেটোটা তোমরা পেস্ট করে দিতেই পারো এর মধ্যে। এবার এটা তেলের মধ্যে দিয়ে কষতে থাকবো, আর সাথে দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা তোমরা প্রথমে তেলের মধ্যেও দিতে পারো বা পরে মশলাটা কষতে কষতে তার মধ্যেও দিতে পারো, যেরকমভাবে, তবে ঘিটা কিন্তু অবশ্যই এটাতে লাগবে। আর এটার মধ্যে গরম মশলা তো দেয়াই যায়, কিন্তু যেহেতু শীতকাল ছিল তাই আমি ভাবলাম একটু আমার মতন স্টাইলে করি, মানে গরম মশলাটা বাদ দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। সেরকমভাবে আমি কিছুটা ধনেপাতাও এনে রাখলাম। তো এবার দেখো ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা একটুখানি, ঘিটা তো প্রায় জমেই থাকে, তো সেটা একটুখানি গলালাম, গলিয়ে নিয়ে এর মধ্যে দিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে এটাকে কষতে থাকবো। এটাকে কষতে কষতে যখন এই মশলাটা থেকে তেল ছাড়বে, মানে বলতে বলতেও এত আমি ভুলভাল বলে দিই, কি বলবো। তো এটা থেকে যখন তেল ছাড়তে লাগবে তখন এটার মধ্যে জল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, নুন মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য অবশ্যই একটুখানি কিন্তু চিনি লাগবে, তাই বলে খুব চিনি না যে মিষ্টি শিরা হয়ে গেল তা নয় কিন্তু। তারপরে এটাকে ভালো করে কষতে হবে, আর ঘি দিলেও দেখবে স্বাদটাও বেশ সুন্দর হবে আর কালারটাও দারুণ হবে। এবার এটাকে ভালো করে কষতে কষতে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। তো যেই বাটির মধ্যে মশলাটা বেটে রাখা ছিল তার মধ্যেই জল নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এইবার সকালবেলা আমি যখন কোনো রান্না করি পুজো করার আগে, তখন কি হয় বলো তো, আমি কোনো রান্না চাখি না, কারণ আমি পুজো করার আগে কিছু মুখে দেবো না। তাই এইবার আমার সমস্যা হয়ে যায় নুনটা ঠিকঠাক হয়েছে নাকি সেটা। তো সেইটার জন্য এবার সেটা কি করি, মশলাটা কষাতে কষাতে বা জল দিয়ে সেটা আমি এঁকে দিই, যে দেখে বল, মানে খেয়ে বল যে এটা নুন টুন ঠিক আছে নাকি। তো ও যখন বলে হ্যাঁ ঠিক আছে বা নুন লাগবে, তো সেই মতন আমি তখন নুন দিই, বা যা হোক নুনটা ব্যালেন্স হয়ে গেলে ঠিকঠাকই আছে। তো সেই মতন এবার মেয়েও চেখে বললো লবণটা ঠিক আছে। এইবার এইটার মধ্যে আমি পকোড়াটা দিয়ে দিলাম। এইবার ঝোলটা একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে নেব। আর তারপরে দেখবে নামানোর পরে আস্তে আস্তে দেখবে পকোড়াগুলো ঝোলগুলো সব টেনে নিয়েছে। আর পকোড়াগুলো যখন তুমি পরে কেটে কেটে খাবে ভেতর থেকে একটা জুসি জুসি ভাব থাকবে। ভীষণই ভালো লেগেছিলো খেতে, মানে প্রথমবারের চেষ্টাতে আমি যে এতটা সফল হতে পেরেছি সেটাই আমার ভীষণ ভালো লেগেছে। আর এর মধ্যে একটু সাজানোর জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবার আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এবার সুন্দর বাটিটা বের করে নিয়েছি, যেই বাটিগুলো আমার মা জীবনে বের করে না, সব সাজিয়ে রেখে দিয়েছে ভেঙে যাবার ভয়ে। যখন আমি কোনো রকম এরকম রান্না করি বাটিগুলোকে বের করি, বাটিগুলোতে জিনিসপত্রগুলো যা হোক তরকারিগুলো যা হোক রেখে নিয়ে তারপরে যখন ফুরিয়ে যায় তখন বাটিটাকে আবার সুন্দর করে মেজে আমাকেই সাবধানে তুলে রাখতে হয়। তো যাই হোক, এই বাটিগুলো তো মা আর বের করবে না, তাই আমিও মাঝে মাঝে রান্নার সময় বের করে নিই। তো এই দিকে দেখো রান্না অলমোস্ট কমপ্লিট, দেখতেও দারুণ হয়েছিল আর খেতে সত্যি আমি নিজের রান্নার এত প্রশংসা করছি। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে, আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণই ভালো হয়েছিল খেতে। মানে এরকম রান্না যদি বানাও লোকে, মানে বাড়িতে বলছি ওই যে বাঁধাকপির ঘন্ট সেটা আর কেউ খেতে চাইবে না, বলবে এটাই বানা, যেটা বানিয়েছি এটাই বানা। যা হোক রান্নাটা কেমন লাগলো আর বানিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আজকের মতন টাটা।